হাই, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি, কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। আজকে মার্চ মাসের 13 তারিখ, 13ই মার্চ, 14, 15, 16 তারিখ সোমবার। ঠিক আছে, 13ই মার্চ, এখন বাজে যথারীতি 4:20। তা এইমাত্র আমি ফিরলাম। আজকে কিন্তু সব খাতা পেন নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, কারণ আজকে ভিডিওটা বড় হতে পারে, কিন্তু আজকে প্রচুর কিছু শেখার ব্যাপার আছে। তা একটাই কারণ, আমি এটা চিরকাল বিশ্বাস করি যে যখন উদাহরণ দিয়ে বোঝানো যায়, যে কোনো জিনিস গল্প করে, এটা একটা প্র্যাকটিস, এটা একটা সিস্টেম, এটা একটা সায়েন্স। যে আমরা যদি গল্প করে করে কোনো জিনিস মনে রাখি, উদাহরণ দিয়ে মনে রাখা তো সোজা, কিন্তু গল্প দিয়ে মনে রাখা অনেক বেশি সোজা। এবার যথারীতি আমি যেহেতু আমার প্রিয় ছাত্রছাত্রী এবং দাদাদের কথা দিয়েছিলাম যে যদি 24 ঘন্টার মধ্যে 100টা লাইক হয়ে যায় তাহলে একটা ভিডিও করব। তাই এই সপ্তাহের আজকে ধরি এটা আমার লাস্ট ট্রেডিং ডে তো হয়ে গেছে, তাহলে এটা লাস্ট ভিডিও করছি। তার একটা কারণ অলরেডি দেখলাম 140-45টা লাইক হয়ে গেছে। কোনো রকম জটিল কমেন্ট কিছু নেই, তাই কমেন্ট নিয়ে কোনো উত্তর দেওয়ার কিছু নেই। আজকে কিন্তু অনেক কিছু জিনিস শিখতে হবে, তার সঙ্গে অবশ্যই গল্পও থাকবে, কিন্তু জিনিসগুলো উদাহরণ দিয়ে দিয়ে বলি। আজকে একটু খাতা পেন নিয়ে দরকারে নোট করে নেবে, অন্যদিনও তো নোটস করো। আজকে দারুণ মজার ব্যাপারও হয়েছে। এবার দেখো, তোমরা যদি, আমি মার্কেটে যেটা বলছি যে তোমরা আমার কাছে যদি পড়তে আসো, তোমাদের সঙ্গে একটু খোলামেলা কথা বলতে পারবো, কিন্তু তার বাইরেও যদি ইউটিউব ভিডিওগুলো দেখো, এতেও অনেক কিছু শিখতে পারবে। আর শর্মাজি বিহার থেকে তুমি লিখেছো, দাদা আমি দেখছি, গুড। দাদার ডাকটা খুব কমই জন ডাকে, তাও ঠিক আছে, ভালো লাগলো। সবচেয়ে বড় কথা, জেঠু আর দাদা, এই দুটো ডাক আমি খুব কম শুনেছি। তার একটাই কারণ, আমরা 7 ভাই 7 বোন, জেঠু তো খুঁড়তো তো মিলিয়ে, বাবারা 4 ভাই 3 বোন। তা আমি বাবার একমাত্র সন্তান, কিন্তু আমরা 7 ভাই 7 বোন, আমি সবচেয়ে ছোট বংশের। তা সেখানে দাদার তো সবই ভাই, সবার ছোট্ট ভাই বংশের, আর সবাই তো দাদা। তাদের যে মামা তো ডাক শুনেছি ঠিকই, কিন্তু জেঠুটা খুব কমই ডেকেছে। তা জীবনে প্রথম আমাকে যে জেঠু ডেকেছে, আমি যখন চাকরি পেয়েছি, আমার একটি ছেলে, সেই ছেলেটি গত বছর 2রা অক্টোবরে মারা গেছে। তা সেই তার যে বড় মেয়ে, সে আমার জীবনে প্রথম জেঠু ডেকেছিল। দাদা জেঠু এই ডাকগুলো শুনতে খুব ভালোই লাগে। যদিও বেশ কিছু লোকজন এখন আমার জুটেছে যারা আমাকে দাদু বলেও ডাকে। তো ঠিক আছে, তারাও জানে আমার দাদু, আমার বয়সটা যেহেতু তারা জানে না, সব কিছুই বাচ্চা। আজকে স্কুলেও অনেক গল্প হয়েছে, কালকে তো ছাত্রছাত্রী খুঁজে নিয়ে আসতে হয়েছে, তখন আলু তোলার ব্যাপারগুলো চলছে বলে। তা আজকের ঘটনাগুলো দিয়ে মজার গল্প বলবো, তার সঙ্গে দারুণ দারুণ উদাহরণও, সেগুলো দারুণ সেট হয়ে যাবে। এবার আসি, তোমরা সবার প্রথমে খুলে দেখো নিফটি ইন্ডেক্স। আমি যে কথাগুলো বলি, সেই কথাগুলো, যে ভিডিওগুলো বলছি, দেখো কি সুন্দর রিলেট করতে পারবে। আমি বলেছি আমাদের জন্মানোর 100 বছর আগে আমেরিকাতে স্টক মার্কেট ছিল, এবং নিশ্চিত থাকো আমরা যখন থাকবো না, তার 100 বছর বাদেও ইন্ডিয়াতে স্টক মার্কেট থাকবে, এ মার্কেট থাকবে। আমি যেটা বারে বারে বলি যে অপেক্ষা করো, শেখো, কোনো তাড়াহুড়োর কিচ্ছু নেই। সেই তাড়াহুড়ো নেই, তার একটাই কারণ, আজকে নিফটি লো করেছে, ইন্ডেক্স 23,200 টাচ করিয়ে দিয়েছে। তোমরা কি জানো, 1 বছর আগে 15ই এপ্রিল নিফটি ইন্ডেক্স ছিল 23,207। তাহলে 2025 15 বা 16ই এপ্রিল, সেখান থেকে 26,400-500, সেখান থেকে আবার 23,000, তাহলে গোল। এইবার শেখার কি, নিফটি 50 স্টক, বা তোমরা যেগুলোকে ডার্লিং অফ দ্য স্টক ভাবো, সেগুলো ঠিক 1 বছর আগে স্টকের কোথায় দাম ছিল, সেই স্টকগুলো কোথায় হাই করেছিল, আর আজকে কোথায় দাঁড়িয়ে আছে। দ্যাটস কল এক্সপিরিয়েন্স। আমাদের সবচেয়ে সুবিধা কী ছিল, আমাদের সময় তো গ্রাফ দেখার বা চার্ট দেখার কোনো উপায় ছিল না। আমরা ওডিনে দাম ওঠানামা করতো, কিছু দাম ওঠানামা করতো, সেই দেখে দেখে আমরা লিখে রাখতাম আজকের ক্লোজিং কি, আজকের হাই কি, আজকের ওপেন কি। তারপরে সেটাকে নিয়ে একটা 8 দিনের ডেটা তৈরি করতাম তাকে। এবার যেহেতু একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যদিও আমাদের দেশে কিন্তু আমি বললাম সাম্য মানা হয় না, এটা কোনো নিয়মটা কি, সেবি নিয়ম করেছে, সেবি রেজিস্টার্ড পার্সন তারাই হতে পারে যারা ফাইন্যান্স থেকে এসছে। কেন, ফাইন্যান্স নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের এক্সট্রা ল্যাজ আছে? আমাদের এই যে আমাদের বাঙালিদের মধ্যে বা অন্যান্য যে ছোটো ছোটো রাজ্যগুলোতে, আমাদের কোনো ফাইন্যান্সিয়াল লিটারেসি আমাদের সিলেবাসে নেই, আমাদের রাজ্যে তো নেই। আমরা আজও এটা বিশ্বাস করি, ডোন্ট টেক আদারওয়াইজ, যে এলআইসির পলিসি করাটাকে আমরা ইনভেস্ট পাবি। যে সে কেউ চাকরি পেলে বা একটু ব্যবসা ট্যাবসা ভালো করে দেবেন, এলআইসির এজেন্টরা আসেন, তারা তো অবশ্যই ইন্স্যুরেন্স তো অবশ্যই করা উচিত, কেন করবে না? লাইফ ইন্স্যুরেন্স অবশ্যই করা উচিত, অবশ্যই টার্ম ইন্স্যুরেন্স করা উচিত, কিন্তু এলআইসিটা কোনো ইনভেস্টমেন্ট নয়। আর আমরা ইনভেস্টমেন্ট বলতে কী জানি, রেকারিং করো, ফিক্সড ডিপোজিট করো, ভেরি গুড। কিন্তু ফিনান্সিয়াল লিটারেসি যদি আমাদের থাকতো, আমরা এই চট জলদি বড়লোক হয়ে
বা শেয়ার মার্কেটের জুয়ো বা চিট ফান্ডের গণ্ডগুলোতে পড়তাম না। তাহলে দেখো কি ইসকো ঠেরাও কেতে, মানে একে বলে শান্তশিষ্টভাবে থাকা। তার একটাই কারণ, তাহলে এবার ভিডিওগুলো তো আমার বলা আছে, এবার যেহেতু আমার বলে কেউ ট্রেড করেছে কি করেনি সেটা বড় কথা নয়, আমি আমার ভিউ এখানে বলি, এটা একটা এডুকেশনাল ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে আমি কিছু মানুষকে শেখানোর চেষ্টা করছি। আর একটা কথা মনে রাখবে যে গোলটা কি, কিছু মানুষকে আমি শেয়ার মার্কেট শেখানোর চেষ্টা করছি বা বাস্তব পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করি। এই জন্য আমার ছাত্রছাত্রীরা বলে স্যার আপনার সঙ্গে বেশিক্ষণ কেউ থাকলে সে শেয়ার মার্কেটে আসবে না। শেয়ার মার্কেটে আসার দরকারও তো নেই, সবার আসার দরকার নেই। কিন্তু আজকে যদি আমরা আজকের দিন থেকে শেখার কথা ভাবি, তাহলে আমরা এইটুকুনি বুঝতে পারছি যে মার্কেট 1 বছর আগে যেখানে ছিল মার্কেট ঠিক সেখানে ফিরে এলো। তাহলে মার্কেটে মিডিয়া কি বললো, খবরের কাগজ কি বললো, আর আমি কি ভাবলাম তার ওপরে মার্কেট দাঁড়িয়ে থাকে না। তাহলে 19শে জানুয়ারি যখন আমার ভাইকে আমি হোয়াটসঅ্যাপে বলছি দেখ মার্কেট এখানে বেড়ে গেছে, মার্কেট এখানে থাকবে না রে, মার্কেট পড়ে যাবে, এবার একটা যুদ্ধ বাঁধলেই 4000 পয়েন্ট পড়ে যাবে, এটাই তার কোন এটা এটা দ্যাটস কল এক্সপিরিয়েন্স। তাহলে তোমরা যত থাকবে তত অভিজ্ঞতা হবে। এই অভিজ্ঞতার জায়গায় দাঁড়িয়ে তাহলে তোমরা নতুন কাজ পেলে কি, যে মুভিং অ্যাভারেজ 50, 100, 200 সিম্পল মুভিং অ্যাভারেজে তোমাদের ফেভারিট স্টকগুলো বা নিফটি 50 যে স্টকগুলো বা যেগুলো ডার্লিং অফ দ্য স্টক এই মুহূর্তে, তাদের কি পরিস্থিতি হয়েছে, তারা এই একটা বৃত্তে এই 11 মাসে কোনখানে দাঁড়িয়েছে। ঠিক একইভাবে যুদ্ধ হওয়ার পরেই প্রত্যেকবার নতুন নতুন হাই করেছে। দেখো এইটুকুনি আমি জানি, আমাদের স্টক মার্কেটে 95% লোক বুলিশ, তারা কিনে কাজ করতে জানে এবং কিনে কাজ করা খুব সুবিধা। 5% লোক দোজ পিপল আর প্রফেশনাল, তারা বিক্রি করেও কাজ করতে জানে। আমি যখন আমার তাগিদ থেকে এটা অনুভব করেছিলাম 2008 সালে, যে আমি এটা ঠিক করেছিলাম আমি নিজে এই কাজ শিখবো, তেজি হোক মন্দি হোক আমাদের যেন একটা ইনকাম থাকে, সেইটা আমি আমার ছাত্রদের মধ্যে ইনজেক্ট করেছি। আমাদের 400 পয়েন্ট মার্কেট পড়ে গেলে আমরা হা 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 করে হাসি, 400 পয়েন্ট মার্কেট তেজি হলেও হাসি, মন্দি হলেও হাসি। তার একটাই কারণ, আমরা ধরে নিয়েছি আমরা ট্রেডিংটা করতে পারি কিনা। আর ভালো ভালো স্টক সেটাকে কেনা আছে, আবার একটা ভালো দামে গেলে আমরা অ্যাভারেজ করব, আমরা এখানে থাকতে এসেছি, একদিন ভালো দামে বিক্রি হয়ে যাবে। তাহলে এটা শেখার যে আমি কি বুঝছি, আমি কি বুঝলাম, এর মাধ্যমে শেয়ার মার্কেট হবে না। আমাদের একমাত্র উদ্দেশ্য হবে আমরা মার্কেটে থাকবো, আমরা মার্কেটে দেখব। দ্য আইরনি ইজ দ্যাট প্রচুর ট্রেড না করলে, প্রচুর ট্রেড না দেখলে শেয়ার মার্কেটে ট্রেডিং শেখা যায় না। আর ট্রেড করলে লাভ হতে পারে, লসও হতে পারে, একদম ঠিক, এটা প্রবাবিলিটি মার্কেট। এইবার আজকে কি মজার ব্যাপার, ছেলেরা এসছে, ছেলের এখন একটা এক্সট্রা নিউট্রিশন বলে একটা ব্যাপার চলছে। নর্মালি সপ্তাহে একদিন ডিম হয়, সয়াবিন হয়, 2 দিন সবজি হয়, মাসে একদিন মাংস করার চেষ্টা হয় মিড ডে মিলে, যদিও টাকা খুবই কম। শুনলে তোমরা অবাক হয়ে যাবে, 6 টাকা 78 পয়সা প্রত্যেক দিনে, তার মধ্যেই জ্বালানি, তার মধ্যে তেল নুন ডিম সব ওটার মধ্যেই। গত বছর 7.5 টাকাও ডিমের, 8 টাকাও ডিমের দাম গেছে, তখনও খাওয়াতে হয়েছে। এবার বাচ্চারা খাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝে মধ্যে 15 দিন বা 12 দিনের জন্য বছরে এক্সট্রা নিউট্রিশনের একটা আলাদা টাকা আসে, তখন আমরা একটা করে ফল খাওয়াই বা একটা এক্সট্রা করে ডিম খাওয়াই। তো সেইটা চলছে। এখন আমরা চাই বেশিরভাগ ম্যাক্স টু ম্যাক্স বাচ্চারা খাক। আর আমি আমার স্কুলের নাম রাগি স্যার, যদি আমি কাউকে মারি না বকি না, প্রথমে সবাই যারা বলতো নতুন স্যার, সেই ছেলেমেয়েগুলো সব এখন অন্য বড় স্কুলে চলে গেছে। তা আমাকে একটুখানি, কারণ আমাদের একজন দিদিমণি আছেন, খুবই ভালো মানুষ, আর নতুন মাস্টারমশাই, সে জোরে কথাও বলে না। এবার আমি একটু চিৎকার করলে তখন বাচ্চাগুলো শোনে। আর আমার একটা আমার নিয়ম করা আছে, আমি বাচ্চাদের সঙ্গে মাঝে মধ্যে গুলিও খেলি, ঘুড়িও ওড়াই। ওরা জানে স্যার আমাদের মানুষ, কিন্তু যে বেশি ভালোবাসে সে তো বকেও, তাই আমাকে ওরা ভালোবাসে, বকে। আমার রেকর্ড আছে, আমি আগে যে স্কুলটায় ছিলাম সেখানে 260 জন বাচ্চা ছিল, আমি প্রত্যেকের নাম মুখস্থ ছিল। আর এখানে তো জাস্ট 72টা বাচ্চা, আমার সবার নাম মুখস্থ। তো আজকে মিড ডে মিল যখন হচ্ছে ডিম, আজকে ডিম হচ্ছে নিউট্রিশনে, মজার ব্যাপার বলছি না। এবার যথারীতি আমি সকালবেলায়, আমি যেই 10:30টায় স্কুলে ঢুকি আমি ফোন অফ করে দিই, নয় ফ্লাইট মোড করে দিই। আর না হলো, যেহেতু বাড়িতে বয়স্ক বাবা মা, আমার বাবার বয়স 84, মায়ের বয়স 72, এবং বাবা একটু অসুস্থ বটে কিছুদিন, কয়েক মাস যাবত, তা আমি ফোনটা ইন্টারনেট অফ করে রাখি। তার একটাই কারণ, ইন্টারনেট অন থাকলে নয় ফেসবুকের কিছু আসবে, ওই হোয়াটসঅ্যাপের কোনো মেসেজ আসবে, আর স্কুল আওয়ারে আমার খুব বিরক্ত লাগে। অবশ্য আমার সঙ্গে দীর্ঘদিন যারা আছে তারা কোনোদিনও আমার স্কুল আওয়ারে ফোন করে না, ওরা প্রত্যেকে জানে মিড ডে মিলের সময় স্যার একবার ফোনটা হাতে নেবেই। আর মিড ডে মিলের সময় যখন বাচ্চারা খায়, তখন আমরা 3 জন মাস্টারমশাই দিদিমণি ভাগে ভাগ করে একজন করে খেতে বসি, অন্য 2 জন নজর রাখি। এটাই ডিসিপ্লিন স্কুলে। তখন কপাল দেখো, তা সেই কপালের গল্প, আজকে গল্প হবে কোনো চিন্তা নেই, কিন্তু একটু ভালো ভালো পড়াশোনাটা আগে হয়ে যায়। তা যথারীতি আমি যখন হঠাৎ করে দিকে একটা ফোন এসছে, ফোনটা ধরেছি, তাই জন্য আমায় বলছে স্যার নিফটি 15-16 এপ্রিলের নিচে চলে গেছে।
তা ক্যালেন্ডার স্প্রেড করে যারা অপশান সেল করে রাখে, তাহলে কল যারা দীর্ঘদিন ধরে সেল করে রেখেছে তারা তো একবার প্রফিট বুক করবে, যেহেতু 1 বছরের কাছাকাছি চলে এসছে এবং মার্কেট রাউন্ড হয়ে গেছে, একদম রাউন্ড। যেখান থেকে উঠেছিল সেখানে 11 মাসেই চলে এসছে। তা দূরের অপশান অনেকে সেল করে রাখে। ওই যে কালকে যাদের জবাব দিচ্ছে জানি অপশান সেলার হয়ে প্রচুর এক্সট্রা ল্যাজ আছে ভাবে, তাদের কথা। তা কার ভিডিও দেখছে তো কোনো আইডিয়া নেই। 1 বছরের 8 মাসের 6 মাসের 4 মাসের দূরের অপশান সেল করে রাখে, তাদের অপশান সেলিং শেখানো হচ্ছে। কিন্তু অপশান সেলিং করে সবার প্রফিট হয়, এটা ভুল, একদম বাজে কথা। অপশান সেলিং সামলানো খুব কঠিন। আর আমি যে তোমাদের 3টে টাইম ফ্রেম দিয়েছি, সেই 3টে টাইম ফ্রেমে তো খুব মোমেন্টাম ভালো হয়, কিন্তু লস হওয়ার চান্স নেই। 80-90 টাকার ট্রেডে আর টাকা লস হতে পারে। আমি আগে তো লসটাকে মিনিমাইজ করার চেষ্টা করি, কারণ আমি জানি কেউ ডেটা রাখবে না, সব ওই গুছিয়ে ট্রেড করতে যাবে, আর লাভ লস হবে সেটা আলাদা কথা। তা যথারীতি আমি বলেছি ও তাই, দিয়ে বলছে তাহলে স্যার কী করবো? আমি বললাম বাবা আমি তো মার্কেট দেখিনি, দাঁড়া আমি একটু মার্কেট দেখি। এবার যথারীতি আমি এটা দেখেছি, দেখেই এবার আমার স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাসে দরকার স্ট্যাটাসগুলো আমি স্ক্রিনশট করে রেখে দেবো। দেখো সম্পর্ক বিশ্বাসে চলে, তাও আমি ধরি আমাকে বিশ্বাস করতে হবে না, এই স্ট্যাটাসগুলো আমি স্ক্রিনশট করে রেখে দেবো। আজকে 1:49 আমি ওই স্ট্যাটাসগুলো দিয়েছি। এবার ঈশ্বরের আশীর্বাদ আমি মাঝে মধ্যে বলি, টুকটাক লেগে যায় আর কি। তা আমার মাথায় এটা ছিল যে লং ক্যালেন্ডার স্প্রেড যারা সেল করেছে, এই ক্যালেন্ডার স্প্রেড কিছু জানতে চাও না, পরে ইউটিউবে দেখে নিও, এসব করতে চাও না, আমি কথার কথা বলছি। বড় বড় ফান্ড হাউস এগুলো হয়। তো এরা যখন, তোমরা এটা ভাববে না যে যারা বড় বড় হাউস তারা ওই 1000 পয়েন্ট নিফটি পড়ে গেলে তারা সেলিং পজিশন কেটে দেয়, বা 1000 পয়েন্ট বাড়লে সেলিং পজিশন কেটে দেয়, তা না। তারা নির্দিষ্ট জায়গায় বেচতে যায়, নির্দিষ্ট জায়গায় কিনতে যায়। যখন কেনার ট্রেডগুলো প্রফিট হয় ওগুলো প্রফিট বুক করে, আর যখন বেচার ট্রেডগুলো হয় প্রফিট বুক করে। কিন্তু আজ এমন একটা জায়গা 23,300 থেকে 23,200-100-র মধ্যে অবশ্যই কিছু প্রফিট বুক হবে। তা আমি হঠাৎ করে দেখলাম 23,350, 23,400, 23,450 এই 3টে খুব ভালো জায়গাতে ওপেন ইন্টারেস্ট পজিশন থেকে বোঝা যাচ্ছে এগুলো ইন্ট্রাডে তো হিউজ সেলিং পজিশনে আছে। এবার আজকে যেহেতু ফ্রাইডে, দ্যাটস কল এক্সপিরিয়েন্স। এইটা তোমাদের ভেতরে বিল্ড আপ করতে হবে, আর আমি ভিডিওতে যেটুকুনি বলার চেষ্টা করছি, চোখ দিয়ে ব্যাপারগুলো দেখিয়ে দিচ্ছি। তা যথারীতি এবার আমায় ওই ছেলেটি ফোন করছে, আমার খুব ঘনিষ্ঠ ছাত্র। এবার সে যখন ফোন করেছে আমি দেখলাম, দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম যে অবভিয়াসলি যারা দেখতে পায়, তখন আমি তো আর টিপস বেচি না, এসব 2 নম্বরই কাজে আমি নেই। তার একটা কারণ আমি চেষ্টা করি, আমার বেশিরভাগ ছাত্রছাত্রী খুব সাধারণ বাড়ির। এবার আমি চাই যে যদি আমি একটু চেষ্টা করি, যদি মাসে ওদের 1000-10 টাকা ইনকাম হয়ে যায়, তাহলে অন্তত ওরা গ্যাসের খরচ, ইলেকট্রিক খরচ, ইন্টারনেটের খরচটা নয় ব্যক্তিগত, কিন্তু বাড়িতে অন্তত গ্যাসটা কিনে দিতে পারবে, ইলেকট্রিক বিলটা দিতে পারবে, তাহলেও কিছুটা সাশ্রয় হয়। আর যারা চাকরি বাকরি ব্যবসা করছে তাদের সঙ্গে তো আমার ভালো রিলেশন আছেই, কিন্তু আমি চেষ্টা করি যে এইটুকুনি দায়িত্ব অন্তত 1000-10 টাকা যদি ছেলেমেয়েগুলোর ইনকাম হয় তাহলে ভালো। কিন্তু মনে রাখবে, এটা তুমি আচমকায় সেটা করতে পারবে না। আমি যাদের কথা বলছি তারা কিন্তু দীর্ঘদিন মার্কেটে আছে, অন্তত 5টা বছর ধরে মার্কেটে আছে। সাপের হাঁচি বেঁধে চেনে, ঠিক আমি যেরকম বলি সেরকমভাবে তারা ট্রেডটা করে নিতে পারবে। আর তোমরা একটুকুনি বুঝতেই পারছো, সেই 16 তারিখ থেকে আমি যে স্ট্র্যাটেজিটা বলেছি, তাতে স্ট্র্যাটেজি দেখেই অনেকে নাকের জলে চোখে চলে যাচ্ছে। ট্রেড করা তো অনেক পরের কথা, সেটাই বুঝে উঠতে পারছে না, এক্সিকিউশনে দিয়ে লাস্টে বলছে আপনার কথা শুনে লস হয়ে যাবে। সে পরে আসছি। তা যথারীতি আমি যখন কিনতে বলেছি তখন একটার দাম হচ্ছে 162 টাকা, একটা কলের দাম 130 টাকা, আর একটা কলের দাম মনে হয় 162, একটা কলের দাম মানে 146 টাকা। হ্যাঁ, 166 টাকা, 146 টাকা, 130 টাকা। আর নিফটি তখন 500 পয়েন্ট মতো মাইনাস। এবার তারপর থেকে তো মার্কেট বাই করে বাড়তে ওই 166 যেটা, সেটার দাম হয়ে গেল 204 টাকা, 130টা 152 টাকা, আর 166টা ওটা মানে 176। দেখে নিও না তোমরা একটুখানি, এক্সপায়ারি হতো তো মঙ্গলবার। দ্যাটস কল লাক। যে আজকে ওইটাই আসতে হলো। আমি মনে হয় 14-15 ফেব্রুয়ারির পরে আজকের স্ট্যাটাস একটা কিছু দিয়েছি, যাতে 2 পয়সা প্রফিট হয়েছে, সবার ইনকাম হয়েছে। আর একটা গল্প বলি, এই সময় আমার 3টে ছাত্রছাত্রী যেই ওই স্ট্যাটাসটা দেখেছে, তারা আমি হোয়াটসঅ্যাপে লিখেছে স্যার কিনবো না কেন। এবার তারা আমাকে আগে কিনবো বলেছে, হ্যাঁ কেন, অসুবিধা কী আছে, কিন্তু অ্যাভারেজ করবি না, ঠিক বেরোতে সুযোগ দেবে। তার একটাই কারণ, আজকে যেহেতু শুক্রবার, শেষ বেলায় মার্কেটে একটা সেলিং আসবে। যারা এক্সট্রা 1 সপ্তাহ ধরে বাই করেছে, এগুলো জানতে হবে, এই হায়ারকিটা বুঝতে হবে, কোন হায়ারকিতে তুমি এসছো, কখন স্টক কেনা হয়, ইনস্টিটিউশনটা কখন স্টক কেনে, ইনস্টিটিউশনটা কোন পজিশান নেয়, ইনস্টিটিউশনটা কখন উইকলি পজিশান কেটে দেয়, এই টাইম ফ্রেমটাই সব কথা। তার শেষ বেলার দিকে মার্কেট পড়ে যেতেই পারে, কিন্তু এখন বাজে
1:30 তাদের সঙ্গে যখন আমার কথা হয়েছে তখন বাজে 1:45 এরম নাগাদ। কিন্তু তারা যেহেতু ভালো কাজ করতে জানে, দেখো কি বলেছি, তারা ভালো কাজ করতে জানে, তাই তাদের বলেছি হ্যাঁ কেন না, কোনো অসুবিধা নেই, ঠিক দাম ফেরত পাওয়া যাবে। আর 1:48 যে আমাকে ফোন করেছে যে ছেলে দুটি, তারা খুব ভালো ছেলে, তাদের খুব পছন্দ করে, এবং একটি মেয়ে। এবং তখন আমি বললাম হ্যাঁ এখানে কেন, কোনো অসুবিধা নেই, এবং সেটা আমার স্ট্যাটাসেও দেওয়া আছে, স্ক্রিনশট করে রেখে দেবো, পরে যদি কোনোদিন আসো তোমাদের দেখাবো। তো যথারীতি মার্কেট সেখান থেকে ফাটতে একদম ওই কলটা 205 টাকা গেল। তা আমি ওটা দেখে দিলাম 130 টাকাটা গেল, 156 টাকা, 166 টাকাটা গেল, 188, 82, 84 টাকা, আর 166 টাকা গেল 205 টাকা। টাইমিং, কপাল, ওই যে লেখা আছে। আর যারা আমার প্রথম দিকে ফোন করেছিল, তারা যখন কলটলগুলো কিনেছে, এবার তারা তো তাদের মতো কোয়ান্টিটি, এরা তারা ছোটোখাটো 2, 3, 4 ইউনিট কিনেছে, একটু লস দেখেছে, তারপরে প্রফিট সুন্দর হয়েছে। আর ওরা তো বেশি কোয়ান্টিটির কিনে ফেলেছে, এবার যথারীতি প্রায় 10, 20, 25 হাজার টাকা লস দেখিয়ে দিয়েছে। এবার যখন ঘুরে এসেছে তখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। তখন তারা আলটিমেটলি ট্রেডগুলো 500 টাকা প্রফিট, 1600 টাকা লস, 1335 টাকা প্রফিট, 2300 টাকা লস, এরম জায়গায় ট্রেডগুলোকে কেটেছে। তাহলে একই খবর, একই জায়গায়, যারা অতটা বিশাল কিছু জানে না কিন্তু ঠিকঠাক মতো বেরোতে পেরেছে, আর কিছু যারা প্রচুর জানে, দারুণ ট্রেড করে, তাদের নিজস্ব ব্রোকিং হাউসও আছে, তারাও অল্প প্রফিট করেছে বা মোটামুটি লসই করেছে। দ্যাটস কল লাক। এর উপর দাঁড়িয়ে একটা গল্প বলা যাক। তা গল্পটা এরকম, একটা গল্প বলি, আর যদি সময় থাকে পরে গল্পটা বলি। আগে প্রথমে একটা গল্প বলি। একজন ভক্ত, সে মন্দিরে গেছে। মন্দিরে গিয়ে সে বলছে যে ঠাকুর তুমি তো এরম দাঁড়িয়ে থাকো, তুমি এরম পাথরের মধ্যে আছো, তোমাকে সবাই প্রার্থনা করছে, তুমি তো সবার ব্যবস্থা নিশ্চয়ই কিছু করে রাখো, তা তোমার তো খুবই মজা, তুমি তো সবার ভালো করছো, তুমি ভগবান, তুমি সৃষ্টি, তুমি সব কিছু তৈরি করেছো, সবার সব কিছুই তুমি জানো, তোমার কাজই খুব সোজা। আর আমায় কত কষ্ট করে জমিতে কাজ করে কত কষ্ট করে খেতে হয়, আমার তোমাকে তোমার নাম গান করি, তুমি আমায় ব্যবস্থা করে দাও কোনো রকমে, ঠিক কথাই, কিন্তু তুমি অনেক সুখেই আছো, কারণ আমাদের শাস্ত্র অনুযায়ী যে ঈশ্বর সেই তো সখা, সেই বন্ধু। আমাদের তো ভালোবাসার সম্পর্ক, ভয়ের সম্পর্ক না ঈশ্বরের সঙ্গে। আমরা গড লাভিং পিপল, গড ফেয়ার পিপল নয়। ভগবানের ভয় থাকলে মুশকিল। তা যদি ভগবান পাথরের মূর্তি, সে বলছে ঠিক আছে একটা কাজ করে, তুমি চলে এসো, আমার এই পাথরের মূর্তি মতো তোমায় ঢুকিয়ে দিচ্ছি, তুমি ইচ্ছে মতো বেরোতে পারবে, ইচ্ছে মতো ঢুকতে পারবে, কথাও বলতে পারবে, আর আমি চলে যাচ্ছি, আমি এখন সকালবেলায় চলে যাচ্ছি, বিকেলবেলায় ফিরবো। ঠিক আছে। এবার এই যে ভক্ত, যার মনে হয় ঈশ্বর হওয়া খুব সোজা, ভগবান হওয়া খুব সোজা, গুরু হওয়া খুব সোজা, ঢুকে পড়েছে। তাই কিছুক্ষণ পরে ওখানে একজন ব্যবসাদার এসেছে। সেই ব্যবসায়ী ঠাকুরকে প্রণাম করেছে, দিয়ে প্রণাম করে বলেছে ঠাকুর আমার এমনি কোনো অসুবিধা কিছু নেই, আমার সবাইকে সুস্থ রেখো, বাড়ির লোকজনকে সুস্থ রেখো, আমি তাতেই খুশি, বলে সে বেরিয়ে চলে গেছে। যেই ব্যবসাদারটা ওখান থেকে চলে গেছে, তারপরেই ওখানে একজন লোক এসেছে। সেই লোকটা যথারীতি ঠাকুরকে প্রণাম করেছে, দিয়েই দেখে ওই ব্যবসাদারটা যখন এসেছিল তার পকেট থেকে একটা মানি ব্যাগ পড়ে গেছিল। সে সেই মানি ব্যাগটা পকেটে করে নিয়ে টুক করে চলে গেছে। এবার যে মানি ব্যাগটা নিচে, তাকে ওই পাথরের মূর্তির মধ্যে যে বসে আছে, যে লোকটি, যে ভক্ত, সে দেখেছে, সে তাকে চেনে, ব্যবসাদারকেও চেনে। আর তার কিছুক্ষণ পরে ওখানে যে নাবিক এসছে, নৌকো নিয়ে যায়, ব্যবসা করে। তার অসুস্থ বাবা মা, ওই নাবিকের যা পয়সা সেই দিয়ে ওই নৌকো সে জাহাজে করে যায়, জাহাজ টানা তার কাজ, 3 মাস 4 মাসের জন্য চলে যায়, আবার ফিরে আসে। তার এক মেয়ে, যে মেয়েটা চোখে দেখতে পায় না, ছেলেটা ঠিকমতো হাঁটতে পারে না, ওই নাবিক যে তার পুরো ওপরেই ওই সংসারটা দাঁড়িয়ে আছে, তা সে 3 মাসের জন্য চলে যাবে। তা ঠাকুরের উপর তার ভরসা, সে ঠাকুরকে প্রণাম করেছে, ঠাকুরকে প্রণাম করে বলছে যে ভগবান আমি তো চলে যাচ্ছি, তুমি আমার পরিবারের দিকে দেখো, আমার বউ, আমার বাবা মা যেন ভালো থাকে, কারণ আমার অবর্তমানে বউই তো একমাত্র বাড়িতে সক্ষম মানুষ, সে যেন বিপদ আপদের মধ্যে না পড়ে, সে যেন ভালো করে সংসার চালাতে পারে, দেখো বলে প্রণাম করে যে উঠছে, সঙ্গে সঙ্গে কিছু যে সৈনিক, ওই ব্যবসাদার সৈনিককে নিয়ে এসেছে, দিয়ে এসে বলছে যে আমি এখানে আমার মানি ব্যাগ বলতে কি ওর পয়সার যে ঠুলি, আমি এখানে ফেলে গেছি,
এটা ফেলে যেতে ঠিক করনি, এটা আমার এখানে ফেলে গেছি, তা এখানে তুমি নিয়েছো। তখন যে নাবিক সে বলছে না আমি নিইনি, এটা আমি কেন নিতে যাবো বলো। বলছে না তা বলে তো হবে না, এখানে কেউ নেই, আমি এখান থেকে বেরিয়েছি, আমার ওখানে পয়সার থলিটা পড়ে গেছিলো আর তুমি নিয়ে নিয়েছো, তা তুমি জানো না না বলে নিতে নেই। এবার তাকে সার্চ করে সত্যি কিছু নেই, তখন এবার তো বললে হবে না, আর ব্যবসাদারে ভালো হোল্ড আছে। এবার সে যথারীতি ওই নাবিককে যখন নিয়ে চলে যেতে চাইছে তখন ওই মূর্তির ভেতর থেকে, আর ভগবান যাওয়ার আগে বলেছিল যাই হোক তুমি যেন মূর্তি থেকে বেরিয়ে কোনো কথা বলবে না, তুমি যাই দেখো শুধু দেখবে, কোনো কথা বলবে না। বলছি ঠিক আছে। এবার যে লোকটি মূর্তির মধ্যে ছিল ভগবান তাকে বলছে কিছু কথা বলবে না, কিন্তু সে থাকতে পারেনি। সে আরে অদ্ভুত ব্যাপার, নিরাপরাধ একটা লোক, সে তো এক্ষুনি ধরা পড়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবে। এবার সে তো চুরিটা করেনি, চুরি কে করেছে আমি তো জানি, কী করা যাবে। তখন ও সঙ্গে সঙ্গে মূর্তির ভেতর থেকে বেরিয়ে চলে এসছে, দিয়ে বলেছে যে এই দাঁড়াও, আমি পুরো ব্যাপারটা দেখেছি, এই নাবিক কিন্তু এই মানিব্যাগটা নেয়নি, ওই টাকাটা নেয়নি। উনি ব্যবসাদার ঠিকই বলছেন, ওনার ওখানে কিন্তু মানিব্যাগটা পড়ে গেছিলো, সেটা একটা চোর নিয়ে গেছে, আর সে মানে চুরি করে নিয়ে গেছে, সেও গরিব কিন্তু সে চুরি করে নিয়ে চলে গেছে, চলো তাকে ধরবে, আমি তাকে চিনি। এবার যতই তার বাড়িতে যাওয়া হয়েছে, এবার সেই চোরটা যখন নিয়ে করছে এই তুমি টাকাটা নিয়ে এসছো এরকম করেছো, তখন সে বলেছে হ্যাঁ আমি নিয়েছি, আমার বাড়িতে 3 দিন ধরে কেউ কিছু খেতে পায়নি, আমার বাচ্চাটাকে খাওয়ার জন্য আমি ওই মানিব্যাগটা নিয়ে এসেছিলাম, তা আমি বাড়িতে একটু 2টো রুটি কিনে তবে তাকে দিলে আমার বাচ্চাটা বাঁচবে, নইলে আমি ওষুধও কিনতে পারছি না, তার খাবারও নেই, আমি যদি কিছু ব্যবস্থা নেই, যদি দুধও কিনে না নিতে চাই বাচ্চাটা মরেই যাবে আমার। এবার যারা সৈনিক যারা তারা ওসব বলে তো হবে না, চুরি করেছো বিশাল দণ্ড তোমাদের বলে ওই দুস্থ মানুষটিকে, মানে সোকল্ড যে চোর, এবার সে তো তার অভাবে তাড়নায় হয়তো নিয়েছে, কিন্তু নিয়ম তো একটু কঠিন নিয়ম, কেন সে মানিব্যাগের ওই টাকাটা নেবে। তারা পেয়াদারা তাকে ধরে নিয়ে বেরিয়ে চলে গেছে। এবার সেই ভক্ত তো মন্দিরে বসে আছে, সন্ধ্যেবেলায় ভগবান ফিরেছে, বলছে বলো কি দেখলে, কি বুঝলে। বলো ঠাকুর এখানে দারুণ বাজে ব্যবস্থা, এখানে একজন ব্যবসাদার এসেছিলো, সে তো প্রণাম করে তার মানিব্যাগটা পড়ে গেছে, তা সেই মানিব্যাগটা একটা লোক, সেও খুব গরিব, কিন্তু সে ওইটা না বলে ওই মানিব্যাগটা নিয়ে চলে গেছিলো, দিয়ে সেখানে আবার একজন নাবিক এসছে। এবার পুলিশের লোকজন মানে যারা সৈনিক তারা এসে সেই নাবিকটাকে ধরছিল, আমি আর থাকতে পারলাম না, এত বড় অন্যায় আমি চোখের সামনে কি করে দেখি। আমি সঙ্গে সঙ্গে মূর্তি থেকে বেরিয়ে গিয়ে বললাম যে এই তোমরা ভুল করছো, এ অরিজিনাল নেয়নি, নিয়েছে ও, চলো আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি, বলে তাকে মাঝ রাস্তা দিয়ে ধরিয়ে দিয়েছি, সে এবার এখন জেল খাটছে। তখন ভগবান তাকে মুচকি এসে বলছেন আমি তোমায় এত করে বললাম যে তুমি মূর্তি থেকে বেরিয়েও না, তুমি কিছু করো না, শুধু দেখো, তাও তুমি বেরিয়ে এলে, যে কেন আমি কি ভুল করেছি, আমি তো ঠিকই করেছি। বলে তাহলে গল্পটা শোনো। যে ব্যবসাদারটা এখানে প্রণাম করতে এসেছিলো সে একজন বদমাইশ ব্যবসাদার, সে বহু লোককে ঠকিয়েছে, আর তার ওই যে মানিব্যাগটা পড়ে গেছিলো, ওইটুকুনি টাকা গেলে তার জীবনে কিচ্ছু যায় আসবে না, মানুষকে অত্যাচার করাই তার স্বভাব, আর ওই মানিব্যাগে কিচ্ছু নেই, কিছু টাকা পয়সা আছে। আর ওই যে গরিব মানুষটা যে মানিব্যাগটা পেয়েছিল তার বাড়িতে 3 দিন ধরে কেউ খাবার খেতে পায় না, সে যদি আজকে খাবার খেতে না যায় তার বাচ্চাটা অসুস্থ, বাচ্চাটা ওষুধ না নিয়ে যায় বাচ্চাটা মরে যাবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা হলেও আর বাঁচতো না, তা তোমার তো ওই 7-8 ঘন্টা হয়ে গেল, তার মানে বাচ্চাটা মরেই গেল। তাহলে যদি ওই খাবারটা নিয়ে যে ব্যবসাদারের কাছে ওই টাকাটা কোনো ব্যাপার নয়, ওই মানুষটা কুড়িয়ে পেয়ে যদি ওই বাচ্চাটাকে, আর আমি জানি ও বাচ্চার জন্য ওষুধ কিনতো, খাবার কিনতো, আমি সেই ব্যবস্থাই করে রেখে গেছিলাম, আর তুমি তাকে ধরিয়ে দিলে, দেখো ওই বাচ্চাটা মারা গেল। আর জানো ওই যে নাবিক আমায় প্রণাম করতে এসেছিলো, ওই নাবিকটা এই যে নৌকো করে আজকে যাবে, ও নৌকো ডুবে মারা যাবে, এটা লেখা রয়েছে। তাহলে আজ যদি পুলিশ ওকে ধরে নিয়ে যেত তাহলে ওই নাবিককে জাহাজে যেতে হতো না, ওর জেল হয়ে যেত। তাহলে আমি কি ব্যবস্থা করে রেখেছিলাম, মানিব্যাগটা আসবে, এমন একজনের কাছ থেকে মানিব্যাগটা পড়ে যাবে যার কাছে ওই টাকাটা ইম্পর্টেন্ট নয়, সেই টাকাটা একজন দুস্থ মানুষের কাছে যাবে, সে তা দিয়ে তার সন্তানটা খেয়ে বেঁচে যাবে, ওষুধ খেয়ে বেঁচে যাবে। আর এই নাবিক অ্যারেস্ট হয়ে গেলে পরে তো বোঝাই যাবে, তার 7-8 দিন জেল হয়ে যাবে, তারপর সে ছাড়া পেয়ে যাবে, তো সে প্রাণে মরতো না। আমার সমস্ত হিসেব করা ছিল, তুমি ঈশ্বর হিসেবে আমার কাছে দাঁড়িয়ে তুমি নাক গলিয়ে দেখো কি বড় বিপদ করবে। এইবার তখন এই ভক্ত তো সে কাকলি বিকলি করে, ঈশ্বর আমি কি অন্যায় করে ফেললাম, কি বিপদ করে ফেললাম। তখন ওর বলেছিলাম না, আমার সবার জন্য ব্যবস্থা করা থাকে, যার জন্য যেটুকুনি করার আমি ঠিক করে দিই, যে যা পাওয়ার সেটাই পাবে। একদিনের জন্য ভগবান হয়ে তুমি আমার সমস্ত কিছু গন্ডগোল পাঠিয়ে দিলে। মোরাল অফ দ্য স্টোরি, যার যেটা লেখা থাকার তার সেটা হবে, কিন্তু আমাদের কর্ম করতে হবে, সেই কর্ম করার একটু কর্ম করা যাক নাকি। তাহলে যারা যারা বলেছিল না যে অপশান সেল করি, আমরা অপশান সেল করে প্রফিট করি, বা যারা চ্যাম্পিয়ন, আমার সঙ্গে এখানে সানাতে আর সব মিলিয়ে ইউটিউব দেখে প্রায় 52-53 জন দেখা করেছে।
তার মধ্যে কিছুজন আবার প্রচুর জ্ঞানী, খুব জ্ঞানী মানুষ, তা তাদের কথাও আলাদা, তাদের কথাও আসবো। জ্ঞানী মানুষ মানে নিজেদের জ্ঞানী ভাবে আর কি। আমি একটু একটু ডেটাটা এখানে জানি না এটাই টেমপ্লেট হিসেবে দিতে পারি, বা এটা তোমরা একটু লিখে রাখতে পারো, লেখার দরকার তার একটা কারণ, এটা একটা প্রুফ, শিখতে এসছো তো, যদি কনফিডেন্স না তৈরি হয় তাহলে কি করে হবে। প্রথমে আমি বলে দিই, তার কারণ এটা কোনো রেকমেন্ডেশন নয়, আমি অ্যাপস দুটোর নাম বলছি। দুটো অ্যাপসই হচ্ছে অ্যাঞ্জেল ব্রোকিং, ঠিক আছে বাবু, আমার একটা চা দিস তো। হ্যাঁ, গ্রিন টি। দুটো অ্যাঞ্জেল ব্রোকিংয়ের কোড লিখে রাখবে, এবং 25 মিনিট তো এটা ডকুমেন্ট থাকবে, ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট থাকবে। অ্যাঞ্জেল ব্রোকিং, আমি নামটা নিরাপত্তার খাতিরে বলছি না, তাদের সারনেম দুটো বলছি। তাহলে এই ডেটগুলো থাকবে, আর টাইটেলটা যদি থাকবে, আমার এত কন্ট্যাক্ট নেই যে ওরম তোমাদের ঠকানোর জন্য বা কখনো দেখা হলে ওইরকম টাইটেলের লোক দিয়ে তাদের লেজার তোমাদের দেখাতে পারবো। কেন কি, যে প্রজেক্টটা নিয়েছিলাম, যে নির্দিষ্ট টাইমে এক ট্রেড করে গেলে সেই ট্রেডটা তোমরা দেখতে পাচ্ছ কি না, আমার অ্যাকচুয়াল ইচ্ছে ছিল তোমরা আগে ট্রেড দেখা শেখো, সেইটার মুভমেন্টটা দেখা শেখো, তাহলে অনেক কিছু করতে পারবে। কেন, ট্রেডিং তো এক্সেলেন্সের ব্যাপার, ট্রেডিং তো তোমাকে আলাদা একটা এজ দেবে, শিখবে, প্র্যাকটিস করবে, অসংখ্যবার দেখবে, এটা তার ডকুমেন্টেশন। একটা অসহ্য মাইক আসছে, জানি না তোমরা ঠিক শুনতে পারবে কি না, তাও শোনো, চেষ্টা করো। দুটোই অ্যাঞ্জেল ব্রোকিংয়ের কোড। একজনের সারনেম নন্দী আর একজনের সারনেম ঘোষাল, মনে থাকবে, এটা চেঞ্জ হবে না আর কখনো। এই নন্দী বলে এর অ্যাকাউন্টে অ্যাকচুয়াল 1,24,000 টাকা আছে, 24,000 টাকার উইপ্রোর শেয়ার বেচেছিল, আছে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার মধ্যে সবসময় 40 থেকে 50,000 টাকাই ইউজ হয়েছে। আর একজন হচ্ছে ঘোষাল, তার অ্যাকাউন্টে 77,000 টাকা, তারও 50,000 টাকাই ইনভলভ হয়েছে। তাহলে নন্দী, যার অ্যাকাউন্টে 1,24,000 টাকা, 24,000 টাকা সে উইপ্রোর শেয়ার বেচেছে, সেটা তার নিজস্ব শেয়ার, 1 লাখ টাকা তার কাছে আছে, তার মধ্যে এই ট্রেডগুলো হয়েছে 50,000 টাকাকে ইনভলভ করে। 10-12 হাজার টাকাও ইনভলভ হয়েছে, কিন্তু কখনও 50,000 টাকা ইনভলভ হয়েছে। আর এই যে ঘোষাল, তার 77,000 টাকা আছে, লেজারে দেখা যাবে, কারণ ফ্রেশ করে অ্যাকাউন্টে এই টাকা দুটো দেওয়া হয়েছিল, একদম লেজারে চিরকালের জন্য থাকবে। তাহলে প্রথমে আসি নন্দী, এখানে 40,000 টাকা দিয়ে শুরু। আমি ডেট বলছি আর প্রফিট বলছি, মনে রাখবে প্রত্যেক দিন। অ্যাজেন্ডা ইজ দ্যাট, টাকা কম, তাহলে টাকা তো অপশান সেল করার নেই, তাহলে আমাকে এক্সেলেন্স, এমন জায়গায় নিজেকে এক্সেলেন্সের জায়গায় নিয়ে যেতে হবে যেখান থেকে আমি এটা বুঝতে পারবো যে আমি অপশান বাই করে, ট্রেড করে, কম টাকা দিয়ে রোজ প্রফিট করা সম্ভব কিনা, এটা প্রজেক্ট। এর প্রমাণ ডকুমেন্টেশন হিসেবে আছে, আর আমি এখানে ওপেন পাবলিক ডোমেনে এই কথাটা বলছি, অস্বীকার কোনোদিনও করা যাবে না। চলো বলতে শুরু করি। 17ই ফেব্রুয়ারি 780 টাকা প্রফিট। এবার প্রফিটগুলোকে ভুলে যাও, তার একটাই কারণ, প্রত্যেক দিন প্রফিট, হ্যাঁ হয়, সম্ভব, বাট এটা স্কিল, এক্সেলেন্স, এই জায়গায় পৌঁছতে হয়, এটা একটা সাধনা। তাহলে নন্দীর কোটের কথা আসছে। 17ই ফেব্রুয়ারি 780 টাকা, 18ই ফেব্রুয়ারি 1058 টাকা, 19শে ফেব্রুয়ারি 1308 টাকা, 20শে ফেব্রুয়ারি 295 টাকা, 23শে ফেব্রুয়ারি 129 টাকা। এই টোটাল টাকাটার 2460 টাকা পে আউট হয়েছে ওই দিন। 24 তারিখ 835 টাকা, সব প্রফিট, সব প্রফিট। 25 তারিখ 1851 টাকা, 26 তারিখ 1446 টাকা, 27শে ফেব্রুয়ারি 1199 টাকা, পে আউট হয়েছে 7042। 2nd মার্চ 3304 টাকা প্রফিট, 4th মার্চ 532 টাকা, 5th মার্চ 1269 টাকা, পে আউট 5070 টাকা। 6ই মার্চ 633 টাকা, এই পর্যন্ত আমি ইউটিউবে পোস্ট করেছিলাম। 9ই মার্চ 1263 টাকা, 10ই মার্চ 2495 টাকা, 11ই মার্চ 3181 টাকা, পে আউট 7572 টাকা। 12 তারিখ 2337 টাকা, আজকে 13 তারিখ 450 টাকা, আজকে পে আউট 2800। টানা 18টা ট্রেডিং ডে, রোজ মার্কেট খুলেছে, টানা 18 দিনই ট্রেড হয়েছে, টোটাল প্রফিট 24,943 টাকা। ইটস আ হোয়াইট মানি। অপশান বাইং, সেল করার তার টাকাই নেই। অপশান সেলিংয়ের গল্প যারা বলেছ, যারা বখতিয়ার সাহেব আছে হিম্মত, এই পাবলিক মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এসো, আমার সঙ্গে চ্যালেঞ্জ করো, তোমরা তোমাদের লেজারে দেখাও 18 দিন প্রত্যেক দিন অপশান সেল করে তোমার প্রফিট হয়েছে। আমার বোকা ছাত্ররা
অপশান বাইং শিখিয়েছি, সি দ্য রেজাল্ট। তাহলে 40,000 টাকা নিয়ে বা 50,000 টাকা নিয়ে টানা 18 দিন অপশান বাই করে ট্রেড করে 24,943 টাকা প্রফিট হয়। অপর চালাকি ছুটে যাবে পিছন দিয়ে। হ্যাঁ, নাও নেক্সট, এবার ঘোষালে আসি। ক্যাপিটাল 77,000 টাকা। 16 ফেব্রুয়ারি টাকাটা ইনপুট হয়েছে। 16, 17, 18, 19 কোনো কাজই করেনি। আছে এরম পারবে? অ্যাকাউন্টে টাকা আছে, সে স্কিল জানে, করছে না। নন্দীর অ্যাকাউন্ট, কাজ চলছে। এবার 20 ফেব্রুয়ারি প্রথম কাজ হয়েছে। ঘোষাল 77,000 টাকা, সমস্ত প্রফিট। তাই প্রফিট কতগুলো বলছি না। 20 ফেব্রুয়ারি 899 টাকা, 23 ফেব্রুয়ারি 940 টাকা, 24 ফেব্রুয়ারি 499 টাকা, 25 ফেব্রুয়ারি 719 টাকা, 26 ফেব্রুয়ারি 577 টাকা, 27 ফেব্রুয়ারি 1716 টাকা, পে আউট 5350 টাকা। 2 মার্চ 3448 টাকা, 4 মার্চ 1109 টাকা, 5 মার্চ 1210 টাকা, পে আউট 4662 টাকা। 6 মার্চ 1072 টাকা। এই পর্যন্ত আমার ইউটিউবে আমি পোস্ট করেছিলাম। 9 মার্চ 1685 টাকা, 10 মার্চ 2467 টাকা, 11 মার্চ 529 টাকা, 12 মার্চ 530 টাকা, পে আউট 5000 টাকা, 12 মার্চ 530 টাকা। আর আজকে 700 টাকা প্রফিট। টোটাল 15টা ট্রেডিং ডে, রোজ ট্রেড হয়েছে, প্রফিট 16,212 টাকা। হ্যাঁ, এটা সম্ভব। দিস ইজ দ্য প্রুফ। অপশান বাইং। আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের, এমন কোনো ট্রেডার খুঁজে বার করো এই টানা 15 দিন আর টানা 18 দিন এই সামান্য একটা টাকা নিয়ে প্রত্যেক দিন ট্রেড করে অপশান বাইং করে। তোমরা বলো না মোমেন্টাম? কে বলেছে মার্কেট 6 ঘন্টা 15 মিনিটের মোমেন্টাম আসবেই? যারা কাজ জানে, যারা কাজ করতে জানে, যারা কাজ শেখে। রইল তো চিরজীবনের জন্য প্রমাণ, রইল তো। বাত করতা হ্যায়। মনে আছে একটা হিন্দিতে একদিন কিছু বলে ফেলেছিলাম, হরির লুটের বাতাসা উঠছে, হরির জন্য উঠছে আর বাতাসা আমি ছড়াচ্ছি। যদি পারো কালেক্ট করে নিতে পারো, যার যেটা লেখা থাকে। এর থেকে বড় প্রমাণ দরকার? তাহলে কি করবে? মার্কেটে টাইম দাও, মুভিং অ্যাভারেজ জানো, স্টকগুলো দেখো। অপশান বাইং, লোভ বিক্রি নয়। ডকুমেন্টেশন না, বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয়তে, চিরকাল মনে রাখবে। এই টাইমটা দিয়েছি, বিশ্বাস করো এটা আমার আনন্দ। ঈশ্বর, আগে উদাহরণটা দিলাম না, ভাবা থাকে ভগবানের কাকে কি দেবে। আর যে ছেলেরা প্রফিটগুলো করেছে আর যারা বুঝেও লস করেছে, ওই যে মাপা থাকে। আগে চেষ্টা করো, ত্যাগ আসতে হবে তো, পড়াশোনা করতে হবে তো। আজকে গল্পটা মনে রাখবে, আজকের মার্কেটের মনে রাখবে, সিচুয়েশান বলে দিলাম। তাহলে আমরা বলছিলাম মার্কেটে কোনো তাড়া নেই, মার্কেট ঠিক জায়গায় নিচে আসবে, মার্কেট অনেক সুযোগ দেবে, যুদ্ধ চলবে। এত কিছুর পরও, এত কিছু ঘটনার পরও আমরা দেখেছি মার্কেট ঠিক আবার ঠিক হয়ে যায়, স্টকের দাম ফেরত আসে। এটা একটা লার্নিং, এটার হাতে কলমে শিখবে। আমার কথা কোনো বিশ্বাস করবে কেন? শেখো, চার্ট দেখো। ইউরোপ খোলার যে টাইমের কথা বলেছি, দেখেছো? আজকে আমি জানি আমার এক ছাত্রের কালকে এখানে বৃষ্টি হয়েছে খুব সুন্দর। আজকে 35 ডিগ্রি টেম্পারেচার উঠে গেছিলো। কালকে এখানে রাত্রি 9:30 খুব ভালো বৃষ্টি হয়েছে। তা ওদের একটু শর্ট সার্কিট হয়েছে। আমায় সকালবেলায় ফোন করে বলছে, স্যার আমার টার্মিনালটা একটু খুলবেন। ওর সফটওয়্যারটা আমার কাছে লোড করা থাকে। আমার যে রান্নার দিদি, সে বলে বাড়িতে যতগুলো লোক তার থেকে বড় টিভি, ও তো কম্পিউটার বোঝে না। তাহলে এমনি বসে আছি আমি, চারটে দেয়ালে 4টে বড় টিভি নিয়ে 4টে কম্পিউটার, আমার বাড়িতে 6খানা কম্পিউটার, 4টে ব্রডব্যান্ড মেশিন। এমনি নেই, এ সাধনা একদিনে আসেনি। আর এই যে বলো না, বলো দেখেছো কোনো হিন্দি, ইংরেজি, বাংলা কোনো ইউটিউবার এত বড় কথা বলতে? কিন্তু আমি বলছি এটা একদিনে আসেনি, এটা সাধনা। সেই সাধনাটা করতে হবে তো। কিন্তু তার আগে তো উদাহরণ, এই দিস ইজ উদাহরণ। আগে উপলব্ধি, এই যে বকে মরছি, এগুলো উপলব্ধি, মনের আনন্দে থাকতে হবে। যে একবার অমৃত সুধার স্বাদ পেয়েছে সে পাকে মুখ দেবে না। ঈশ্বরের উপলব্ধি হওয়া আসল কথা। আমি এত বড় কথা বলছি। হ্যাঁ, আমি ঈশ্বর দর্শন করেছি, আমি দেখেছি মানুষের মধ্যে ঈশ্বর, আমি দেখেছি ঈশ্বরের উপস্থিতি, আমি উপলব্ধি করেছি আমার জীবন দিয়ে। তুমি বিশ্বাস করো না করো কিচ্ছু যায় আসে না। তাই পৃথিবীতে যে কাজই করো, যাই করো, চট জলদি কিছু হয় না। উপলব্ধি থাকতে হয়, উপলব্ধি তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আসবে আপস অ্যান্ড ডাউনস, আসবে, হুমড়ি খেয়ে পড়বে, মুখ থুবড়ে পড়বে, দ্য ল অফ লাইফ। কিন্তু চলতে হবে। স্টক মার্কেট তো জাস্ট একটা বাহানা।
কিন্তু হয়, লোকে পারে। আগে এটা উপলব্ধি করতে শেখো। হ্যাঁ দাও। ও সরি, আমি ভেবেছি ও, কিছু মনে করো না ভাই। আচ্ছা, যথারীতি এবার নেক্সট। তাহলে আমরা আর একটা অ্যাঙ্গেল পেলাম যে অপশান সেলিং, অপশান বাইং এটা মূল ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে সে যে কাজটা করছে তাতে তার সেই স্কিলটা ডেভেলপ করেছে কিনা। আমাকে অনেক যে জিজ্ঞেস করে কি করা যাবে, 15-20 হাজার টাকা নিয়ে শেয়ার মার্কেট হয় না, তোমরা করো না। এটা রিস্ক অ্যাসেট ভীষণ। এবং তুমি যখন একটা জায়গায় পৌঁছতে পারবে, একটা কথা মনে রাখবে, বলো তো কোনো স্টক কি শেষ 16 দিন ধরে শেষ 50,000 টাকাটা 24,000 টাকা, আর একজনের 50,000 টাকাটা, একজনের মানে 29,000 টাকা, আর একজনের কত বললাম, একজনের 50,000 টাকাটা 25,000 টাকা 24,943, একজনের 50,000 টাকাটা 16,212। চলো আমরা মূলধনটাই ধরছি, 77,000 টাকাটা 16,000 টাকা 15 দিনে, আর 40,000 টাকা তুমি বল না স্যার তার অরিজিনাল 1 লাখ টাকা, চলো আমি 1,24,000ই ধরছি। 1,24,000 টাকাটা তার 25,000 টাকা 18 দিনে। এইটা ডেভেলপ করতে হয়। তাহলে এই টাকার স্টক কিনে কিন্তু একদিনে এই প্রফিটটা হয়নি, শেষ 1 বছরে যারা ইনভেস্ট করছে তাদের এই প্রফিটটা হয়নি। তাহলে আমি সেই প্রথম দিন থেকে যেটা বোঝাতে চাইছি, বললাম না, উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি যে সব সময় শেয়ার মার্কেটে শেয়ার কিনে প্রফিট হবে না। তখন আমি কি করব? তখন আমার ট্রেডিং শিখতে হবে। এই ট্রেডিং মানে কলপুটে জুয়ো নয়, ইটস আ স্কিল। তাহলে আমি যদি জানি যখন আমার সময় আসবে আমি স্টক কিনবো, যখন আমার সময় আসে আমি সুইং ট্রেড করব, যখন আমার সময় আসবে আমি ট্রেড করব। See the performance, see the result and see the overview of market. স্যার আমি স্কিলফুল না, থাকো কিছু স্টক। আমি তো সমস্ত যারা প্রথম মার্কেটে আসে আমি বলি কিছু করতে হবে না বাবা, সেরা 5টা স্টক, ইন্ডিয়ান স্টক মার্কেটের সেরা 5টা স্টক একটা করে কেনো, দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি হবে। সেই অ্যাকাউন্টের টাকা প্রফিট টাকা কমা, এই জিনিসটাকে নিজের আগে আত্মস্থ করো। তোমার টাকা বাড়ছে, তোমার টাকা কমছে, তোমার টাকা বাড়ছে, তোমার টাকা কমছে। আর মার্কেট দেখো, মার্কেটের মুভমেন্টের সঙ্গে তোমার কেনা স্টকের কি মুভমেন্ট হয় তাই দেখো। থাকো এই মার্কেটে, এই মুভমেন্টে তুমি মুভিং অ্যাভারেজ 50, 100, 200 মুভিং অ্যাভারেজ সেট করে দেখো, বা সুইং দেখতে চাও 50 মুভিং অ্যাভারেজকে তলা নিয়ে মানে এন্ড ভেবে 35, 25, 16, 9 এই কটা মুভিং অ্যাভারেজের সময় কী করে চেঞ্জ হয়, সেই সময় আরএসআই কী ধরনের মুভমেন্ট হয়। আর সবচেয়ে বড় কথা মনে রাখবে, ভলিউম কখনো মিথ্যে কথা বলে না। যে মুভমেন্টটা হচ্ছে সেই মুভমেন্টটা ভলিউমটা সমর্থন করছে কিনা। এটা ইন্ট্রাডের ক্ষেত্রেও ঠিক, সুইং ট্রেডের ক্ষেত্রেও ঠিক। ভলিউম বাড়ছে, দাম বাড়ছে, যদি বেশ কিছুক্ষণ ধরে দাম বাড়ছে, ভলিউম বাড়ছে, নর্মাল যে ভলিউম তার থেকে বেশি, তাহলে ওই বাড়াটা অথেন্টিক। ভলিউম বাড়ছে, দাম কমছে, তার মানে ওই পড়াটা অথেন্টিক, তার এগেনস্টে কোনো যেতে চেয়েও না। এবার বড় বড় ভলিউম করে করে মার্কেট বাড়তে যাচ্ছে। এইবার কি চার্ট খোলো, জাস্ট সিম্পল স্ট্রেট লাইন কাটবে, যেগুলো উঁচু সেগুলোকে স্ট্রেট কাটবে লাইন, ওটা রেজিস্ট্যান্স। যেগুলো নিচে গেছে সেটাকে স্ট্রেট দাগ কাটবে, সেটা হচ্ছে সাপোর্ট। তাহলে দাম পড়তে যাচ্ছে, সাপোর্টের কাছে থামছে কি, থেমে পুল ব্যাক হচ্ছে, আমরা তখন কিনবো না। যা বলছি এগুলোই এডুকেশন। পুল ব্যাক হওয়ার পরে আবার পড়ে গেল, দিয়ে ফিরতে পারছি কি উইথ ভলিউম, আমরা তখন কিনে চেষ্টা করতে পারি। ঠিক ভাইসা ভার্সা উল্টো দিকে, দাম বাড়তে নতুন করতে রেজিস্ট্যান্সটা ছাদে ধাক্কা খেয়েছে, সেখানে নতুন হাই করে সার্ট করে পড়ে গেল কি। তাই আমরা সবসময় চেষ্টা করব সেকেন্ড অ্যাটেমে কাজ করা, সেকেন্ড অ্যাটেমে স্টক কেনা। আর এইবার তুমি বলো, এইবার বিশ্বাস করতে শুরু করলে, তাহলে যে ওপরের মাঠটা খেলে আমার কথাগুলো শুনলে এই অ্যামাউন্টটা বাঁচত, এই টাকাটা বাঁচত। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে এইবার যদি শিখতে চাও আবার শুরু করো। আমার ভিডিওগুলো দেখতেছো, অনেকে বলছে আপনার সমস্ত ভিডিও দেখেছি, ভেরি গুড। সুযোগ আসে, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আমি কি চেয়েছিলাম? আমি চেয়েছিলাম 4-5টা স্ট্র্যাটেজি বলি, তার মধ্যে যেগুলো খুব ক্যাজুয়ালি 4টে স্ট্র্যাটেজি বলেছিলাম, সবার কটা ভালো লাগেনি। এই যে অপশান বাইং, তাহলে আজকে দেখো কল সকালবেলায় প্রফিট হয়েছে, আমি দেখি, কারণ আমি তখন মেশিনে ছিলাম। এবং কেউ সাহস পাবে 394 পয়েন্ট মাইনাস যখন, তখনও পুট কেনার, কিন্তু দেখো আজ 1-2 যে পুট, সেই পুটটা 1-10 প্রফিট হয়েছে, এবং তারপরে তো আরও পড়ে গেছে। তাহলে আমি মার্কেট দেখে সবসময় এই কাজ করতে পারবো না। তাহলে আমি ডিসিপ্লিন মানি, তাহলে কিন্তু আমি করতে পারবো। এইবার
ज़्यादा सोचने से फैसले गलत हो जाते हैं। বেশি ভাবলে শেয়ার মার্কেট অনেক সময় সিদ্ধান্ত ভুল হয়ে যায়। এটা অনেক দিন হয়েছে। আর তোমাদের সবাইকে বলছি, সোদপুর, কলকাতা, বর্ধমান, মেমারি, মগরা, ধাত্রীগ্রাম, কৃষ্ণনগর, শান্তিপুর, ত্রিবেণী আর কাটোয়া তো আছে। তোমরা একটা কথা সবসময় মনে রাখবে, যেটা আমি শিখিয়েছি, যেটা আমি তোমাদেরও এই কাগজটাতেও বললাম, প্রসেস এটাই। ট্রেড করব, ট্রেডের প্রফিট হবে, বের করে নেব। দেখো এই ছেলেগুলো কিন্তু কন্টিনিউয়াস করেছে, তার একটাই কারণ 18 দিনের ট্রেড হয়েছে নন্দী বলে যার কোডে। 18 দিনের ট্রেডে 1 2 3 4 5 আজও পে আউট করেছে। কাজ কমপ্লিট, পে আউট। টাকা কবে আসবে আমার দেখার দরকার নেই। তাহলে 18 দিনে ট্রেড করেছে, পে আউট 5 বার। আর এ ঘোষাল 5 দিন ট্রেড করেছে, পে আউট 1 2 3 4 বার। কেন? এই কোড দুটোতে যারা ট্রেডটা করে তাদের শিখিয়েছে, দেখাচ্ছে, তখন এরা শিখছে। এই উদাহরণটা দিলাম কেন? আমার ছাত্রছাত্রীদের কোনো দায় নেই, আমার স্টুডেন্টদেরই আমাদের স্টুডেন্টরা শেখায়। এমন নয় আলপটকা যে কোনো লোকজন ছিল তার, আরে তাদের প্রচুর, তারা বিজি, বিকজ তারা স্টক মার্কেটটাকে সিরিয়াসলি নিয়েছে। এবার দেখো, তুমি এটা ভাবো না আমার ওয়ার্কিং আওয়ার 6.5 ঘন্টা। আর একটা কোড বলি, নির্মল বাংয়ের একটা কোড, সেই কোডটাতেও 16 তারিখ 1 লাখ টাকা ঢুকেছে। ভাবো, 1 লাখ টাকা 16ই ফেব্রুয়ারি ঢুকেছে। একদিন কাজ হয়েছে 25 তারিখ, একদিন কাজ হয়েছে 27 ফেব্রুয়ারি, মানে 16ই ফেব্রুয়ারি টাকা ঢুকেছে, 25 ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারি কাজ হয়েছে, 11ই ফেব্রুয়ারি কাজ হয়েছে, আর আজকে কাজ হয়েছে। ভাবো কন্ট্রোলটা। সে অন্যদিকে কাজ করে, তার ব্যস্ততা আছে। সে স্টক মার্কেটে তার ট্রেডিং অ্যাকাউন্টে 1 লাখ টাকা রেখেছে। 24 তারিখ কাজ করেছে, 508 টাকা প্রফিট হয়েছে। 27 তারিখ কাজ হয়েছে, 178 টাকা প্রফিট হয়েছে। সেও স্ক্রিনশট করে রেখে দিয়েছে। 11ই মার্চ কাজ করেছে, 497 টাকা প্রফিট হয়েছে। আর আজকে কাজ করেছে, তার মানে 3 দিনে কাজ করেছে 1 লাখ টাকা নিয়ে। 16ই ফেব্রুয়ারি টাকা ঢুকেছে, 16ই মার্চ আসেনি, তাহলে 1 মাস 1028 টাকা প্রফিট। আমার তার কালকে তার সঙ্গে আমার দেখা হয়েছে ক্লাবে। কী গো, কেমন চলছে? বলো দারুণ, 1 লাখ টাকা 1 মাসে 1000 টাকা প্রফিট হয়েছে, তাহলে 12 মাসে 12,000 টাকা প্রফিট। আমি ভীষণ খুশি। সে ট্রেড জানে, আমারই ছাত্র। আর আজকে ট্রেড করেছে, সুযোগ পেয়েছে, কারণ আজকে ওই যে এত পয়েন্ট যখন মার্কেট পড়েছে, ক্যালেন্ডার স্প্রেড কল সেলিং, একবার প্রফিট বুকিং হবেই। আজকে সুন্দর কাজ করেছে, আজকে সবচেয়ে বেশি টাকা প্রফিট হয়েছে, 729 টাকা প্রফিট। তাহলে 1 লাখ টাকায় 1800 টাকা প্রফিট 1 মাসে। আবার সে অপেক্ষা করবে, কোনো তাড়া নেই। কি মনে হচ্ছে লোভ বিক্রি করছে? আমি জানি তোমরা যারা ভালোবেসে দেখছো তাদের জন্য বলছি, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে বলছি, উদাহরণ দিয়ে বলছি। তোমরা যাদের সঙ্গে ঘুরেছো নয় চিটিং বা জোচ্চোর নয় লুজার। আর আমি বলেছি না, আমি যারা প্রফিট করে এমন লোকদের সঙ্গে দেখেছি, তবে তো কনফিডেন্স এসছে। আমি দেখছি স্টক মার্কেটে আছে, ট্রেড করছে, এই দিয়ে বাড়ি কিনেছে, বাড়ির ইএমআই দিচ্ছে, বেড়াতে যাচ্ছে, ছেলে মেয়েকে পড়াচ্ছে, ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে। তাহলে এখানে কিছু তো একটা আছে। ওপর চালাকি করে হয়? আর অল্প টাকায় হয় না তো। বাদাম বেচার ব্যবসা, আমি বলেছিলাম এটা ইউটিউবে আছে, 2000 টাকা নিয়ে বাদাম বেচার ব্যবসা হয়। তুমি দেখো, নুন ঝাল আর বাদাম বেচে স্টেডিয়ামে আমি খেলা দেখতে যাই, বিক্রি করে দেন দেয়ার প্রফিট, দেন দেয়ার পেমেন্ট। বাদামের ব্যবসা, 2000 টাকা মূলধন। 50,000 টাকা দিয়ে শাড়ি কাপড়ের ব্যবসা হয়, বছরে ধারে ব্যবসা রাখতে হয়, দুর্গাপুজোর সময় আর পয়লা বৈশাখের সময় পেমেন্ট। 50,000 টাকার শাড়িতে প্রফিট হয়, কিন্তু কি টাকা 6 মাস 1 বছর পড়ে থাকে। আর একটু বড় করো, জমি জায়গার ব্যবসা, ল্যান্ড প্রমোটিং, জমিটা তৈরি করে বেচবে ভাগে ভাগে কেটে কেটে, কোটি টাকার ব্যবসা। জমি কিন্তু 1 2 বছর 3 বছর পড়ে থাকে, তারপর বিক্রি হয়। তার উপরে ফ্ল্যাট বেচার ব্যবসা, সেও কিন্তু 2-2.5 বছর ধরে ফ্ল্যাট বিক্রি হয়, আরও বেশি কোটি টাকার ব্যবসা। আর তারপরে বড় বড় কোম্পানির ব্রিজ তৈরির ব্যবসা, সেগুলো 5 7 8 বছর ধরে টাকা পড়ে থাকে, 1000 কোটি টাকার ব্যবসা। যত বড় ব্যবসা তত বড় মূলধন আর তত বড় টাইম ফ্রেম। অল্প টাকা নিয়ে অল্প টাইম ফ্রেমে কী করে হবে? টাকা ফিক্সড ডিপোজিট করে দাও, রেকারিং করে দাও। আর যদি মনে না স্যার শেয়ার মার্কেটে কিনবো, কিছু কিছু শেয়ার কিনে রাখবে, যেটাই আমি বলেছি নিজের উপার্জনের টাকা, সঞ্চয়ের টাকা, তার 10%-এর বেশি টাকা যেন স্টক মার্কেটে কখনো আনবে না। দেন এভরিথিং ইজ ওকে। আর থাকো, কোনো তাড়া নেই। এই মার্কেটে যারা থাকে তারা জানে। এবার যারা ডিসিপ্লিন দেখো, যারা জানে অ্যাকাউন্টে টাকা আছে 1700 টাকা আমি ইনকাম করে নিতে পারবো, বা 5000 টাকা, তার এই কনফিডেন্সটা আছে, রোজ ট্রেড করা দরকার নেই। তাহলে একই জায়গাতে
আর এইবার এই বাদাম বেচার ব্যবসা চলছে, ইনকাম প্রফিট লস প্রফিট লস প্রফিট লস। এরা স্কিলফুল তাই স্যার এর পরেও প্রফিট হবে আমার জানার দরকার নেই। আর কত উদাহরণ চাই যে নিজেকে ডেভেলপ করো, মার্কেট এরকমই, মার্কেট সবার বন্ধু, আগে নিজেকে তৈরি করো। ইউটিউব ভিডিও দেখে ব্যাকরণ শিখতে পারো, আমার ভিডিওতে একটু ফালতু যে জ্ঞান দিই শুনতে পারো, কিন্তু লেখো, ট্রেড দেখো, লেখো আর স্ক্রিন টাইম বাড়াও। এই মানুষগুলো কি করে পারছে? এইভাবেই পারছে। বাদাম বেচার ব্যবসা চলছে, আবার দেখো ছোট ছোট ট্রেড, জমি জায়গার ব্যবসাও চলছে। আবার সেই পুরনো কথায় আসি, 26,300 বেচা, 25,890 বেচা। আমি এইখানে দাঁড়িয়ে বলেছিলাম কোথায় যাবে, ওপরে ঠাস করে মারবে, নিচে পড়ে যাবে। 25,890 আজ কল্পনা মনে হচ্ছে। কেন? দেখে নিও ফিউচার নিফটি কোথায় চলে এসছে, আর ইন্ডেক্স 23,100-200 চলে এসেছে। অপরচুনিটি ভর্তি এই মার্কেটে, ওপর চালাকি করে হয় না। আমার 2 ছাত্রী এবং 11 জন ছাত্র কালকে আমায় ফোন করে বলেছে যে স্যার আপনি রেগে গেছিলেন, এত আপনি রাগ করছেন কেন? কেন রাগ করছি জানো? আমাকে বহুজন ইউটিউব ভিডিও করতে বারণ করেছে, এবং আমার কন্টেম্পোরারি প্রচুর জন স্টিল নাও বারণ করছে, স্টপ স্টপ ইট স্টপ ইট। কিন্তু আমার মনে হয় একটা লোকও যদি শেখে, একটা তাহলে ইটস অ্যাচিভমেন্ট। এবার দেখা যাক, চেষ্টা করছি। যারা দূরে থাকো আমার ছাত্রকে ফোন করো, আমি কালনাতে একদিন তোমাদের সবার সঙ্গে পারলে দেখা করবো। আর কলকাতা মোস্ট প্রবাবলি মার্চ মাসের 29 তারিখ একটা রবিবার, 22 তারিখ মানে একটা রবিবার, ওই 22শে মার্চ, তার মানে হচ্ছে 29শে মার্চ আমি কলকাতা যেতে পারি। আমার ওই যে ফোন নাম্বার এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওই ছেলেটির সঙ্গে ফোনে কথা বলতে পারো। কালনাতে আগে কলকাতা ঘুরে আসি, তারপরে কালনা একদিন পারলে দেখা করবো। তাহলে যা শিখিয়েছি ভিডিওগুলো একবার দেখো। আর মার্কেট কি মনে হচ্ছে, আবার সোম মঙ্গলবার ভাববো ফালতু দিন নষ্ট করবো কেন। আর লাস্টে আর একটা গল্প বলে শেষ করি না, 46 মিনিট 47 মিনিট হয়ে গেছে, এত বড়। আচ্ছা থাক, আজ এখানেই টাইম কাটাও, ভালো থাকো সবাই। আজ একটু রাগ করিনি। আমি জানি অযোগ্য মানুষ সব জায়গায়। একজন লিখেছেন যে না 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 আমাকে হারাবেন না, কোনো চিন্তা নেই। আর দুষ্টু লোকদের কথা ভেবে আমি রাগ করছি না, তো তাহলে আমি আবার ভিডিও করছি কী করে? রাগ হয় তার একটাই কারণ, মানুষ তো হিউম্যান বিং। অযোগ্য মানুষরা সমালোচনা করবে কেন? দেখুন, আমার সমালোচনা করতে হলে আমার যোগ্যতায় বা আমার থেকে যোগ্যতার ওপরে আসুন, আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন আপনার ভুল, ওই মাথা নিচু করে মেরুন। যে ঝুঁকতে জানে না তার জীবনে কিছু হয় না। আর সবার উপরে মা বলেছেন, মা শারদা বলেছেন যে মনে যদি কোনো ইচ্ছা থাকে আবার আসতে হবে। একটা নকুলদানা খাওয়ার ইচ্ছা থাকলেও আসতে হবে। আমার মনে প্রচুর ইচ্ছে, আমি জানি আমি আবার আসবো। আমি আগেও বহুবার এসেছি, আবার আসবো। আমি যদি কাল নাও থাকি আবার আসবো। আমার অনেক মনে ইচ্ছা, আমি বারে বারে ফিরব। আর মা বলেছেন যে ঠাকুরের ঠিক আছে, আমি দুষ্টেরও মা, ভালোরও মা, খারাপেরও মা, সবার মা। তাই মাঝে মাঝে যখন নিজের গন্ডগোল করে ফেলি, ঠাকুরের চোখের দিকে তো তখন তাকানোর সাহস পাই না। মাকে বলি মা ক্ষমা করে দিও, মনে যেন লোভ না আসে, চিরকাল যেন মাটিতে পা থাকে, আমি যেন এরম থাকতে পারি, সুস্থ থাকবো। তার একটাই কারণ, ওই যে বলি না আমি 4 বার অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছিলাম, আমার করোনাতে তো 1.5 বার মরেই যাচ্ছিলাম। তা পৃথিবীর সব কিছু পূর্ব নির্ধারিত, আমার যেদিন সময় হয় আমি চলে যাব, তার আগে ছাপ রেখে যাই। আর হোয়াট ইজ মাই ওয়েলথ, এই গল্পটা দিয়ে শেষ করি। দিন 7 আগে আমাদের স্কুলে একটা বাচ্চা, আমাদের স্কুলে ওই মাসের 1 তারিখে রিটার্ন জমা দিতে ব্লকে যেতে হয়। আমাদের স্কুল থেকে 6 কিলোমিটার দূরে আমাদের ব্লক, মানে বিডিও অফিস, আর তার পাশেই হচ্ছে এসআই অফিস, যেখানে আমাকে যেতে হয়। তা হোয়াট ইজ মাই ওয়েলথ, আমি একবার বলেছিলাম না যে আমার যে কয়েক হাজার ছাত্রছাত্রীদের জীবনে আমি একটাই তো অরিন্দম ব্যানার্জি, আমার প্রচুর ছাত্রছাত্রী, তাদের জীবনে আমি একটাই তো, তারা একটা ছাপ রেখে গেছে। হোয়াট ইজ ওয়েলথ, আমার 2টো 2 হুইলার, একটা স্কুটি, একটা বাইক। আমি ঠিকঠাক আচমকা জিজ্ঞেস করলে আমি গাড়ির নম্বর বলতে পারবো না। তো আমি যার কথা বলছি সেও আমার গাড়ির নম্বর মুখস্থ রাখতে পারবে, আমি এতটা আশা করি না। একটা ছেলে আমার 3তে, আমার 2টো বাচ্চা আছে, তার মধ্যে নামটা হয়তো জানি না, ইউটিউবে গন্ডগোল হতে পারে, মানে বলা আইন কিনা জানি না, কোন কেস খেয়ে যাবো। তা আমার একটি ছাত্র, তা আমি ওই এখান থেকে, আমার স্কুল হচ্ছে আনুখাল, তার থেকে 6 কিলোমিটার দূরে সিংয়ের কোণ বলে আমার জায়গা, সেখানে অফিস। তা সেখানে আমি অফিসে ওই কাগজপত্র রিটার্ন জমা দিতে গেছি। তা যখন ওই অফিসের ভেতর থেকে জানলা দিয়ে দেখছি, রাস্তার সামনে দিয়ে দেখছি আমার ছাত্র নাক দিয়ে পোটা পড়ছে, প্যান্টটা প্রায় খুলে পড়ে যাওয়ার মতো অবস্থা। তার বাড়ি গোদা গোবিন্দবাটি, কিন্তু তার মামার বাড়ি সিংহের কোণ। ওখানে ওই দোলের পরে একটা অনুষ্ঠান হচ্ছে, তা সেই মামার বাড়িতে গেছে।
নাক দিয়ে পোটা, স্যার জামা খুলে পড়ে যাচ্ছে, আর তার মাথার থেকে ওপরে একটা সাইকেল, মনে হয় দাদুর সাইকেল হয়, মামার সাইকেল হয়, সে সাইকেল হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছে। আর ওই অফিসের বাইরেই তখন আমি একটু তাড়াতাড়ি গেছিলাম, কেন কাজ মিটিয়েই আবার আমি স্কুলে ফিরি। নর্মালি মাস্টারমশাইরা খুব একটা স্কুলে ফেরেন না, তারা কাজটা মিটিয়ে দিয়ে যেটা মানে নর্মালি সেকেন্ড হাফে যান, বাড়ি চলে যান, অবভিয়াসলি ছুটি হয়ে যায়। আমি ফার্স্ট হাফেই কাজ মিটিয়ে আবার স্কুলে যেতাম, স্কুলে আমার থাকতে ভালো লাগে, স্কুল থেকে আমার দূরে থাকতে ভালো লাগে। তা আমি বেরোচ্ছি, ওখানে আমার একটা বাইক রাখা আছে এবং আমার ওই বাইকটার ওপরেই আমার সাদা হেলমেটটা রাখা আমার অভ্যাস। ক্যান ইউ ইমাজিন, যেই ছেলেটা ক্লাস 3-তে পড়ে, পড়াশোনা করাটা ভালো না, কিন্তু খুব শার্প, খুব দুষ্টু, তাও সামনে দিয়ে যাচ্ছে, ও আমায় দেখেনি, আমি অফিসের ভেতর থেকে দেখছি, ওর মাকে বলছে, ওমা 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 এটা দেখো, এটা আমাদের স্যারের গাড়ি, আমাদের স্যারের গাড়ি। আমি নিশ্চিত যে আমার লাইসেন্স নাম্বার মনে রাখার, মানে যেটা গাড়ির নাম্বার সেটা মনে রাখার মতো অবস্থা নয়, হতেই পারে না। শুধু আমার বাইকটা, তার উপরে সাদা হেলমেটটা, আমার সাদা একটা স্পোর্টস টিভিএস বাইক আছে, তার উপরে হেলমেটটা, ওটা দেখে ও 100% নিশ্চিত ওটা আমারই গাড়ি। এবং আমি যখন অফিস থেকে বেরোচ্ছি বলছে, ওই দেখো আমি বললাম এটা আমাদের স্যারের গাড়ি। দ্যাটস কল ওয়েলথ, দ্যাটস কল ওয়েলথ। যখন ওই বাচ্চাগুলো বলে তুমি স্যার, দ্যাটস ওয়েলথ। টাকা কম পড়ে যাবে বাবা। বলেছেন আদিত্য বিড়লার গল্প, বিড়লারা 41 বছরের টাটকা ছেলেটাকে লন্ডনে প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার, টাকার তো কম ছিল না, বাঁচাতে পারিনি। একটা জায়গার পরে টাকা খুব একটা ইম্পর্টেন্ট বা নেই, খুব একটা টাকার দাম নেই, একটা লেভেল পর্যন্ত খুব দাম আছে। তাই চট জলদি টাকা দিয়ে টাকা বাড়াতে চেও না। যদি মনে হয় স্টক মার্কেট সম্ভব, থাকো, এখানে থাকলে তবে বাড়ে, ম্যাজিক হয় না, এখানে থাকলে ম্যাজিক হয়। ম্যাজিক করতে এখানে এসো না। আরও ভালো কথা বলবো, আরও পড়ানোর বলবো, আজকে কিন্তু টোটালটা উদাহরণ দিয়ে বললাম। আর এই যে দিলাম, ওই কোনো লোভ বেচছি না, কেন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাই না, ইনস্টাগ্রাম চালাই না, পড়িয়ে টাকা পয়সা নিই না, ওই সব কাজ করবো না, কোনোদিন করবো না, কোনোদিনও করবো না। এমনি দুহাত ভরে আমার ছাত্রছাত্রীদের টাকা হবে, আর তোমরা চেষ্টা করলে একদিন তোমাদের হবে। ওপেন চ্যালেঞ্জ রইল, যারা যারা দেখে ব্যাকা কথা বলো, দেখিও তোমাদের এরকম টানা 18 দিন আর 15 দিন অপশান সেলিং করে কোটি কোটি টাকা না তোমাদের। এই সবাইকে বলছি না, যারা ভালো মনে তারা ভালো থাকো, সুস্থ থাকো। আজ রেকর্ড 52 মিনিটের ভিডিও, আরে 3.5 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে তো পড়াই। তাই জন্য স্যার কবে পড়াবেন, পড়ালে আমি বলে দেবো, আমার ওই ছাত্রই বলে দেবে কালনাতে, কেন প্রচুর লোকজন হয়েছে যারা পড়তে চাইছে, আমি পড়াতে পারি। আর শীতকাল চলেও গেছে, গরমকালে একদিন কষ্ট করে আসবে, মেঝেতে বসে পড়তে হবে, কিন্তু এসি টেসি নেই, খুব সাবধানে। তবে এসো, আমার ছাত্রের সঙ্গে ফোনে কথা বলো, কিন্তু তার আগে একবার সবাই মিলে দেখা করবে, আমি কথা বলবো। পুরনো ছাত্রছাত্রীরা আসতে পারো, অসুবিধা নেই, টাটা। আগে বিশ্বাস করো, অবিশ্বাসী মন দিয়ে হয় না, কাউকে বিশ্বাস তো করতে হয়। আর কি বলেছি, রূপক চাই, পরম ব্রহ্ম তো জানি, বা আল্লাহ একটা জ্যোতি আলো, কিন্তু রূপক দরকার। সাধারণ মানুষ তো ঠাকুর বলে গেছেন, একটা কিছুকে অবলম্বন করে এগোনোর চেষ্টা করতে হয়। ব্রহ্মজ্ঞান খুব কঠিন, মন থেকে মায়া চলে যায়, দয়া চলে যায়। তাই এক্সট্রিম জায়গাটা তো তুমি চাইছো সাফল্য, আর সাফল্যের মধ্যে লড়াইটা লড়বে না। আমি কি বলেছি, আমার বাড়িতে আমি 84 বছরের মানুষ হয়েছে, এখনো 4-5 ঘন্টা পড়ে, কিছু প্রমাণ করার নেই তার জীবনে। আর আমার ইউটিউব ভিডিও করে কিছু প্রমাণ করার নেই, আমার প্রমাণ করার অন্য জায়গা আছে। ভালো থাকো সবাই, টাটা।